আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশ আবার শেখ হাসিনার জ্বরে কাঁপছে। মানে এটা ইতিবাচক না, শেখ হাসিনার ভয়ে কাঁপছে। সাম্প্রতিক সময়ে তিনি একটি ভিডিও বার্তায় বেশ দৃঢ়তার সঙ্গে এবং অনেকটা হুমকির স্বরে ঘোষণা করেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন। এবং তিনি সরকারকে দুটো কথা বলেছেন। প্রথম হলো যে আমাকে যে বিমানে করে বা প্লেনে করে এই দিল্লিতে পাঠানো হয়েছে সেই বিমান পাঠান, সেই বিমান পাঠান, আমি এক্ষণ চলে আসবো। নাম্বার ওয়ান, ইটস এ হিউজ চ্যালেঞ্জ। এবং যারা বিমানে করে শেখ হাসিনাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন তাদের গালের উপর রীতিমতো চপেট আঘাত। যদি সাহস থাকে, যদি শক্তি থাকে, তাহলে সেই প্লেনটা পাঠান। এখানে সাহস, শক্তি এবং সামর্থ্য, তাহলে সেই প্লেনটা পাঠান, আমি সেই প্লেনে চলে আসবো। একেবারে বাংলা কথা। 2 নম্বর, আমি আসতেছি, জেলখানা রেডি করেন। আমাকে কোথায় রাখবেন? জেলখানা রেডি করেন। আর আমাকে যে ফাঁসি দেবেন সেই মঞ্চটাও রেডি করেন। এইরকম থ্রেট বিদেশে বসে বা জেলখানাতে বসে কোনো রাজনৈতিক নেতা দিয়েছেন আমি আসলে শুনিনি। অনেক বড় বড় নেতা এই মুহূর্তে জেলখানাতে আছেন। মায়ানমারের অং সান সু চি আছেন, ইমরান খান আছেন, মাদুরো আছেন, এরকম অনেকে আছেন। আবার অনেকে প্রবাসে আছেন। এমনকি শেখ হাসিনার চাইতেও বড় বড় এবং বিখ্যাত মানুষগুলো, যাদের প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা বিরাট, যাকে বলে হয়, গ্রিন সিগন্যাল রয়েছে। যেমন ধরুন দালাই লামা। ভারতের রাষ্ট্রীয় মেহমান রূপে দালাই লামা দীর্ঘদিন ধরে আছেন তিব্বতের ধর্মগুরু, এবং যার উপর আমেরিকার একটা প্রচণ্ড গ্রিন সিগন্যাল রয়েছে। হি ক্যান ফ্লাই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক এ প্রেসিডেন্ট। আমেরিকা তাকে এই সুযোগটা দিয়েছে, কিন্তু চীন পছন্দ করছে না। এত ক্ষমতা নিয়েও দালাই লামা কোনোদিন শেখ হাসিনার মতো এভাবে কথা বলেননি। এর বাইরে বহু মানুষ এক্সাইলে ছিলেন বা এখনো আছে। যেমন রেজা শাহ পাহলভীর সন্তান এখন আমেরিকাতে আছেন। তারপর রাশিয়াতে আছেন বাশার আল আসাদ। পলিটিক্যাল লিগেসি, রাষ্ট্র ক্ষমতা এবং পিছনে যদি মানে পিছনে যাকে বলা হয় ব্যাকবোন যদি বলেন, বা পিছনে যারা তাকে দিয়ে কাজ করাচ্ছে, সেই দিক থেকে বাশার আল আসাদ এখন এই পৃথিবীর সবচেয়ে অন এক্সাইল, বিদেশে আছেন সবচেয়ে শক্তিশালী মানুষ, যেখানে পুতিনের মতো মানুষ তার সঙ্গে আছেন। রাশিয়ার মতো জায়গাতে তিনি নিরাপদ আছেন। এবং এখনো পর্যন্ত তার অস্ত্রধারী 50,000 সৈন্য এবং গেরিলা প্রস্তুত অবস্থায় সিরিয়াতে আছে, 50,000। এবং এদের সাপ্লাই অ্যান্ড চেইন, মানে এদের আর্মস এবং রসদ দেওয়ার জন্য রাশিয়া, তুরস্ক সবাই 2 পায়ে দাঁড়িয়ে আছে, 10 পায়ে দাঁড়িয়ে আছে। আরব বিশ্বের একটা বিরাট অংশ, বিশেষ করে ইরান, পরিপূর্ণভাবে 100% লজিস্টিক সাপোর্ট এই 50,000 অস্ত্রধারী যারা বাশার আল আসাদের সেনাবাহিনীতে ছিলেন, এবং তাদের একটা বিরাট অংশ এখন গেরিলা হয়ে আছে। এরপরেও একটা ট্রু শব্দ আসাদের শুনছেন এখন পর্যন্ত? এরকম একটা কথা, আমি আসতেছি, আমি আসবো 6 মাসের মধ্যে। সো এই যে শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, প্রথম কথা হলো যে তিনি হয়তো পাগল হয়ে গেছেন, অথবা তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মাটি তাকে ডাকছে, তিনি বাংলাদেশের জন্য অপরিহার্য, তার প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে, কাজেই এখন একটু ধাক্কা দিলে হয়ে যাবে, এরকম তার একটা ধারণা হতে পারে। এবং তিনি এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলি, বাংলাদেশে যে কজন রাজনীতিবিদকে আমি দেখেছি, ধরুন এরশাদ সাহেবকে দেখেছি, মদুত আহমেদকে দেখেছি, তারপর মিজানুর রহমান চৌধুরী সাহেবকে দেখেছি, বেগম জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, মানে অন্ততপক্ষে আমি ইনক্লুডিং মতিয়া চৌধুরী সহ 150 থেকে 200 যাদের প্রথম পরিচয় ছিল, তারা লেখাপড়া করতেন, প্রচুর বই পড়তেন এবং লিখতেন। তো সেই দিক থেকে শেখ হাসিনা একমাত্র সরকার প্রধান যিনি এই যাদের নাম বললাম তার সমসাময়িক সবার চাইতে বেশি পড়াশোনা করেছেন। মানে তার এডুকেশন কোয়ালিফিকেশন, ভালো ছাত্রত্ব, এগুলো ডাজ নট ম্যাটার, কিন্তু একটা বিষয় জানার জন্য, বোঝার জন্য যে মেহনত করা দরকার, পড়াশোনা করা দরকার, সেটা এই যে তার সমসাময়িক কোন নেতা বলতে পারবে না। শেখ হাসিনার সাথে বেশি লেখাপড়া করেছেন, মানে বই পড়েছেন। এবং অবাক করার ব্যাপার হলো এগুলো আবার পড়ে তিনি ডায়েরি মেনটেন করতেন, এবং এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতেন অনেকের সঙ্গে। এর মধ্যে গল্প আছে, উপন্যাস আছে, সিনেমা আছে।
রাজনীতির বই আছে, সংবিধান আছে, পার্লামেন্টারি প্রসিডিংস আছে, এরকম নানা জিনিস তিনি পড়তেন, ইতিহাসের ছাত্র হিসেবে পড়তেন। এই কারণে যারা লেখাপড়া করে, বুদ্ধিমান, তিনি তাদেরকে চিনেন এবং চিনতে পারেন। এটা সে বলমাত্র বাংলায় নয়, কলকাতায় যারা এরকম আছে, দিল্লিতে যারা আছে, এদের একটা বিরাট চ্যানেল শেখ হাসিনার মধ্যে একটা সে নিউক্লিয়াসের মতো গড়ে তুলেছে। তার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, ধরেন ক্লাসমেট কবি এই যে নির্মলেন্দু গুণ, বেবি মওদুদ, সাংবাদিক বেবি মওদুদ তার ঘনিষ্ঠ বন্ধু, এরকম অসংখ্য, মানে পেশায় প্রফেশনে আছেন অসংখ্য মানুষ তার ক্লাসমেট বন্ধু। এমনকি এই যে প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ জানাম, এরাও কিন্তু তার ব্যক্তিগত বন্ধু। সম্পর্ক হয়তো ভালো না, কিন্তু তারা সমপর্যায়ের এবং একটা সময় তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা তার এই যে এক্সাইল, ভারতে যে অবস্থান, এটাকে নিজেকে তুলনা করছেন শের শাহের মতো। শের শাহের একটা দীর্ঘ সময় তাকে পালিয়ে থাকতে হয়েছে, নিজের মানে সৎ মায়ের অত্যাচারে তাকে তার বাবার কাছ থেকে পালিয়ে থাকতে হয়েছে। আবার তিনি যেখানে চাকরি করেছেন সেখান থেকে তাকে পালাতে হয়েছে। আবার তিনি যখন যুদ্ধ করেছেন, মানে তার জীবনের 90% সময় তিনি পালিয়ে থেকেছেন। আর মাত্র সেই 90% সময়ের মধ্যে 10% সময় তিনি যে শাসন ক্ষমতায় ছিলেন, এই শাসন ক্ষমতার অলমোস্ট 20 ইয়ার্স ছিল তিনি বিভিন্ন প্রাদেশিক গভর্নর, বাংলা, বিহার, উড়িষ্যার শাসক, আর মাত্র 4.5 বছর বা 4 বছরের মতো সময় বা 5 বছর তিনি দিল্লির সিংহাসনে ছিলেন। তাহলে চিন্তা করুন, দিল্লির সিংহাসনে তার যে অ্যাচিভমেন্ট, এটা তার জীবনের মাত্র মানে 2 or 3%। সেই 2 or 3%-এ তিনি যে সফলতা অর্জন করেছেন, এই পৃথিবীতে ওই জায়গা কেউ স্পর্শ করতে পারবে না। ইটস টোটালি ডিফারেন্ট। তার সাথে অনেক বড় শাসক আছেন, ব্যতিক্রম, কিন্তু শেরশাহ যা করে গেছেন সেটা আর কেউ করতে পারেন নাই। আমি নিশ্চিত শেখ হাসিনা বসে বসে এই শেরশাহের গেরিলা যুদ্ধ এবং এই শেরশাহ কিভাবে আফজাল খাঁ, হুমায়ুন এদের জীবন তছনছ করে দিয়েছিল কি কৌশলে, সেই কৌশলটা তিনি আগেও পড়েছেন এবং এখন আবার বারবার তিনি সেটা পড়ছেন, এবং সেটা পড়ে তিনি বাংলাদেশে ফিরে আসার, 6 মাসের মধ্যে ফিরে আসার যে হুমকি দিচ্ছেন, এই হুমকিতে বাংলাদেশের যথেষ্ট আতঙ্কের তৈরি হয়েছে, ভয় তৈরি হয়েছে। এখন বক্তব্য হলো যে আমরা তো তাকে তাড়িয়ে দিয়েছি বা সে পালিয়ে গেছে, তাকে এত ভয় পাবো কেন? তাতে ফিরে আসার কি সম্ভাবনা আছে? মানে আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের সব লোক পালিয়ে আছে, তারা পরাজিত হয়েছে, অবদমিত হয়েছে, এখন ভয় পাবো কেন? এই ব্যাপারে ছোট্ট দুটো কাহিনী বলে আপনাদেরকে জাস্ট আজকের এই ভিডিওটা শেষ করব। ভয় এমন একটা ব্যাপার যে আপনি একবার যদি কাউকে ভয় পান, সেই লোকটা মরে গেল, তার লাশ দেখলে আপনার ভয় লাগবে, এবং তার কবরের কাছে যেতেও, আপনি যদি কাউকে খুব বেশি ভয় পেতেন, তার কবরের কাছে যেতেও আপনার হাত পা থরথর করে কাঁপবে। পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন তৈমুর লং। তিনি মরে গেছেন, মরে যাওয়ার পর তিনি লিখে গেছেন তার কবরের গায়ে, আমার এই কবরের ধারে কাছে কেউ আসবে না, এই কবর খোঁড়ার কেউ চেষ্টা করবে না। যদি পৃথিবীর কোনো দাম্ভিক কেউ চেষ্টা করে, পৃথিবীতে ভূমিকম্প হয়ে যাবে এবং সে শেষ হয়ে যাবে। তাহলে ভালো কথা, 1000 বছর ধরে বা 100 বছর ধরে বা শত শত বছর ধরে তার কবরের ধারে কাছে কেউ কবর খোঁড়ার জন্য চেষ্টা করেনি। কিন্তু কমিউনিস্ট জমানাতে, সম্ভবত স্ট্যালিনের আমলে, যে সোভিয়েত আর্কিওলজি, যারা ধর্মকর্ম বিশ্বাস করতেন না, তারা স্ট্যালিনের নির্দেশ, এখানে স্ট্যালিন হতে পারে বা ক্রুশেভ হতে পারে, দুজনের একজন, তারা করলো কি, এই কবর খোঁড়ার চেষ্টা করলো। তো কবর যখন তারা খোঁড়ার চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে পুরো সোভিয়েত ইউনিয়নে মারাত্মক ভূমিকম্প তৈরি হলো। এটা অলৌকিক হতে পারে, এটা কাকতালি হতে পারে, কিন্তু পুরো প্রশাসন তছনছ হয়ে গেল এবং কবর খোঁড়া বন্ধ। এখন পর্যন্ত তৈমুর লংয়ের কবরের কাছে কেউ যায়নি। বোঝার চেষ্টা করুন যে এটা হলো মানুষের ভয়। আচ্ছা, এখনও দেখেন, মানে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ আছে, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহ আছে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের, মানে তাকে বলা হয় গরম পীর, তিনি রাগ হয়ে অভিশাপ দিয়ে অনেক মানুষের জীবন শেষ করে দিয়েছেন। তো এটা মানুষ বিশ্বাস করে, ফলে যত ঢিলা ঢালা ভাবে শাহজালালের মাজারে যায়, কেউ শাহপরানের মাজারে ওইভাবে ঢিলা ঢালা যায় না, অত্যন্ত বিনয়ের সঙ্গে তার পাহাড়ের উপরে যায়, এবং ওইভাবে এখনো তার মাজারকে মানুষ ভয় পায়। এই বাংলাদেশে এই দুটো ঘটনা। এরপরে যদি আপনি ধরেন সাপ, আপনি সাপকে খুব ভয় পান, একটা সাপ মরে গেছে আপনি জানেন কনফার্ম, আপনি তার লেজটা ধরতে পারবেন? একবার একটু চিন্তা করেন তো। অথবা ধরেন সাপের লেজের কথা বাদ দেন, সাপ যে খোলস যেটা ছেড়ে যায়, ওইরকম একটা খোলস আপনাকে যদি বলা হয় আপনার গলায় পেঁচিয়ে আপনি একটু হাঁটবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সেন্সলেস হয়ে যাবে। আপনার বাবা, দাদা,
অনেকে ধরেন যৌবনে খুব শাসন করতে আপনি ভয়ে থরথর করে কাঁপতেন। এই বুড়া বিছানায় শুয়ে আছে, বিছানায় পায়খানা পেশাব করছে, কিন্তু তার ব্রেন ঠিক আছে, মানে সে অসহায় হয়ে যায়, ব্রেন ঠিক আছে, কিন্তু সে প্যারালাইজড হয়ে গেছে। আপনি বয়স হওয়ার পরও তার ধারের কাছে যেতে পারবেন না, ধমক দিলে আপনার তখন হাত পা থরথর করে কাঁপবে। হুমায়ুন আহমেদের অনেকগুলো নাটকে এরকম কিছু খেপাটে যে বৃদ্ধ, আজ রবিবার নাটকে আপনি দেখবেন আবুল হায়াত এবং অন্যান্য যারা আছে তাদের যে বাবা হিসেবে অভিনয় করেন আবুল খায়ের, একেবারে জাস্ট অ্যাডজাক্ট ওই দৃশ্য এই সমাজে ঘটে। তো সেই কারণে 17 বছরে শেখ হাসিনা যে লিগেসি তৈরি করেছে ক্ষমতায় থেকে, আর এরশাদ জমানাতে বিরোধী দলে থেকে যে লিগেসি তৈরি করেছে, তো এর ফলে তাকে যারা চিনেন সবাই তাকে জমের মতো ভয় পান। একজন সংসদ সদস্য হুইফ, আমার মানে ঘনিষ্ঠ বন্ধু, তো সে আমাকে বলতেছিল যে আমার শেখ হাসিনাকে দেখলে খুব ভয় লাগে। আমি বলি কেন? তুমি দেখছো তার সাদা চোখ, বিলাই চোখ, ক্যাশ চাই, ওই চোখের দিকে তাকালে আমি থরথর করে কাঁপি। আমি বললাম যে সেটা তো বুঝলাম, কারণটা কি? আমি যখন মানে ছাত্রলীগ করতাম, নেতা ছিল খুব বড় নেতা, নিজের হাতে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে গোলাগুলি করার জন্য গুলি কিনে দিয়েছে, যা অস্ত্র কিনে নেয়, ফাটাই দিয়ে ওদেরকে। 80-র দশকে এরশাদ জমাতে আগে গুলি কর, ফাটা, বোমা কেনার জন্য সে নিজের হাতে দিয়েছে। এরপরে এই যে ধরেন কর্নেল ফারুক যাদেরকে এই যে তার পিতার হত্যাকারী রূপে ধরেছে, এখন তো অনেকে বলছে যে সে নিজের হাতে জবাই করেছে, সত্য মিথ্যা জানি না, তো বোঝার চেষ্টা করুন যে ধরে তার যারা পিতার হত্যাকারী তাদেরকে নাকি তিনি নিজের হাতে জবাই করেছেন। ধরেন ডাহা মিথ্যা, কিন্তু কথাটা তো প্রচারিত হয়ে গেছে, তাহলে তার সম্পর্কে কোনো ভয় পাবেন না কেন? কিন্তু একটা জিনিস একেবারে সত্য, সেটা হলো কর্নেল ফারুক, তাকে যখন ধরা হলো ডিবি অফিসে বা সিআইডি অফিসে তার ইন্ট্রোগেশন চলছে, পেপারে আসলো যে সে ওখানে শ্যাম্পেন চেয়েছে, স্যান্ডউইচ চেয়েছে, এবং শ্যাম্পেন এবং স্যান্ডউইচ ছাড়া সে কিছু খাবে না। এটা প্রধানমন্ত্রী কানে গেল, শেখ হাসিনার কানে গেল, সে তেলে বেগুনে জ্বলে সে বলল যে কিসের শ্যাম্পেন, কিসের পিঠা, ওকে। এবং এখন সে লোক পাঠালো বলে যে ওর সামনে পিটাবি আর টেলিফোনে আমাকে ওর চিৎকার হাওমা করে কান্না আমাকে শোনাবি, এবং সেটা হয়েছে। দিস ইজ শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনা হঠাৎ করে বলতেছে 6 মাসে চলে আসবে, তাহলে বলেন তো যারা জানে এই ঘটনাগুলো তারা কেন ভয় পাবে না? ওই যে সুরেন্দ্র সেন গুপ্তের সেই কথা, বাঘে ধরলে বাঘে ছেড়ে দেয় অনেক সময়, শেখ হাসিনা ধরলে কখনো ছাড়ে না, এটা বুঝেন না? এই কারণে দেখেন এই যে সে যাই বলছে না কেন, সবকিছুতেই সংবাদ শিরোনাম হচ্ছে, সবকিছুতেই একটা আতঙ্ক তৈরি হচ্ছে, বিরক্তি তৈরি হচ্ছে, লোকজন বলছে যে কি হলো, এটা কি, এ কি বুড়া হবে না, এ কি মরবে না, এ খালি আমাদেরকে ভয় দেখায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।